নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, আজ থেকে শুরু করব বিমল করের একটি উপন্যাসোপম বড় গল্প পাঠ। কিকিরার কীর্তিকলাপের এই গল্পটি আমাদের এই আসরের চতুর্থ গল্প, কিকিরার অভিযান নিয়ে। আপনাদের কারুর মনে প্রশ্ন উঠতে পারে যে আমি কেন বারে বারে কিকিরার গল্পের কাছে ফিরে আসি। এই গল্পগুলো আসলে লেখা হয়েছিল কিশোর কিশোরীদের কথা মনে রেখে, কিন্তু পড়তে গিয়ে মনে হয়েছে যে এর মুখ্য পাঠক শুধুই তারা নয়। গল্পগুলির আসল উদ্দেশ্য প্রাপ্তবয়স্কদের মনের আনাচে কানাচে যে কুসংস্কারের সংকীর্ণতা লতায় পাতায় বেড়ে ওঠে তার মূল ধরে নাড়া দেওয়া। গল্পের মধ্যে শিশু কিশোর সুলভ বাল্যখিল্যতা কিন্তু অনুপস্থিত, বরং বিন্যাসে, চরিত্র চিত্রণে, সংলাপে প্রাপ্ত মনস্কতা রয়েছে পুরো দমে। শ্রোতা বন্ধুরা, আমাদের এই গল্প পাঠের আসরে এই রকম কাহিনী আপনাদের কাছে নিয়ে আসার একটা তাগিদ যে আমাদের আছে তা আমরা আগেও প্রকাশ করেছি। আসলে কখনো কখনো মনে হয় চারিদিকে যখন তাকাই যে বিজ্ঞান আমাদের যতই এগিয়ে দিচ্ছে আমরা যেন জোর করে ততটাই পেছনে হাঁটার চেষ্টা করছি। সেটা কিছুটা স্বতঃপ্রণোদিত, আবার কিছুটা হয়তো রাজনৈতিক কূট ও চালের ফলাফল। যাই হোক, আজকে বিমল করের শুদ্ধানন্দ প্রেত সিদ্ধ ও কিকিরার কাহিনী শুনতে শুনতে হয়তো আপনারা উপলব্ধি করবেন যে এই ঘটনা নেহাতি মন গড়া কাহিনী নয়। আপনারা কেউ কেউ হয়তো কোনো সময়ে নিজে অথবা পরিচিত কোনো মানুষকে এইভাবে প্রতারিত হতে দেখেছেন। যাক, অনেক কথা তো হলো। এবারে বলি, এই উপন্যাসোপম বড় গল্পটি একাধিক এপিসোডে পরিবেশিত হবে, যেমন আগেও হয়েছে সমদৈর্ঘ্যের গল্পগুলো। আজ শুরু করছি প্রথম ভাগ। পরিবেশনার সুবিধের জন্যে একাধিক সপ্তাহান্তে যদি এপিসোডগুলি প্রকাশিত হয় তাহলে শ্রোতাদের সুবিধের জন্য গল্পের খেই ধরিয়ে দেব। 1990 সালে এই বড় গল্পটি প্রথমবার প্রকাশিত হয়েছিল। এইটুকু বলে আজ শুরু করি পাঠ, বিমল করের কিকিরার কাহিনী, শুদ্ধানন্দ প্রেত সিদ্ধ ও কিকিরা। প্রথম পরিচ্ছেদ। তারাপদ এসে দেখল কিকিরা বসে বসে ফ্লুট বাজাচ্ছেন। দেখে অবাক হয়ে গেল। যাত্রা দলের বাজনদারদের মতন চোখ বুজে মাথা দুলিয়ে দুলিয়ে ফ্লুট বাজানোর শখ যে কেন চাপলো কিকিরার কে জানে। হাসিও পাচ্ছিল তারাপদর। কিকিরার ওই ছাতিতে কি ফ্লুট বাজে? প্যাঁ পোঁ অদ্ভুত খাপ ছাড়া, সং ছাড়া আর কিছুই আওয়াজ বেরোচ্ছিল না ফ্লুট থেকে। অথচ কিকিরার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি যেন মেডেল পাওয়া ফ্লুট মাস্টার। তারাপদ হেসে ফেলে ডাকল, স্যার। সাড়া দিলেন না কিকিরা, তারাপদকে দেখলেন মাত্র। তারাপদ খুব বিনীতভাবে বার তিনেক স্যার স্যার করল। কিকিরা মুখের সামনে থেকে বাদ্যযন্ত্রটি সরালেন শেষ পর্যন্ত। বললেন, এসো বলে দম নিতে লাগলেন। তারাপদ বলল, হ্যাঁ এই স্যার, এটা কি বাজাচ্ছিলেন? ক্ল্যারিনেট। তোমরা বলো ক্ল্যারিওনেট। ও, ফ্লুট নয়?
গোলাপও চেনো না, গাঁদাও চেনো না, যা তোমার মুখে আসে বলে যাচ্ছ, বলে বাদ্যটি কোলের ওপর রাখলেন। ফুলুট, ছ্যা, ও ভদ্রলোককে সাজে। তারাপদ হাত জোর করে হাসতে হাসতে বলল, সত্যি স্যার, মানে কোনোটাই চিনি না। তা আপনি হঠাৎ ওই প্যাঁ পোঁ শুরু করলেন কেন? যাত্রা দল খুলবেন নাকি? কিকিরা মুখ চোখের অদ্ভুত এক ভঙ্গি করে বললেন, আমি কিকিরা দি গ্রেট, হ্যাঁ, আমি খুলব যাত্রার দল। বলছো কি? তারাপদ হাসির তরেই বলল, আপনি কিকিরা দি ওয়ান্ডার, মানে গ্রেট ম্যাজিশিয়ান, মানে কখন কি মতি হয় আপনার কে জানে। কিকিরা এবার খানিকটা খুশি খুশি মুখ করে বললেন, ব্যাপারটা কি জানো তারাপদ, এই জিনিসটি আমি নটবর কর্মকারের কাছ থেকে কালই কিনেছি। ওই চোরবাজারের নটবর, ভ্যাটা নিজেও 1 নম্বর থিফ। আমায় বলল, অ্যালফ্রেড থিয়েটারের শশী শীল এই ক্ল্যারিওনেটটি বাজাতেন, গায়ে নাম লেখা আছে SS। শশী শীলকে? তোমাদের নিয়ে না জ্বালা, কিচ্ছু জানো না। আরে শশীবাবু ছিলেন 1 নম্বর ক্ল্যারিওনেট হ্যান্ড, মাস্টার লোক। পিয়ানোয় দুকরি, বেহালায় ছোটু বড়াল, আর ক্ল্যারিওনেটে শশী শীল। এরা ছিলেন 3 মাস্টার্স, লোকে বলতো 3 মাস্কেটিয়ার্স। সেকালের ওই থিয়েটার পাড়া কাঁপিয়ে রাখতেন ওরা। ওই 3 জনেই মারা যান ভেগিরির মতো। ছেলে পেলেগুলো যে যা পেরেছে বাপ ঠাকুরদার জিনিস বেচে দিয়েছে। তারাপদ বলল, ও ব্যাপারটা এতক্ষণে বুঝলাম। ওই শশীর ছেলে কাশি ওই বাপের জিনিস চোরাবাজারে ঝেড়ে দিয়েছিল কবে, আর সেই জিনিসটি আপনি কিনেছেন, এই তো? কিকিরা বললেন, শশীর ছেলে কাশি না ঋষি আমি জানি না বাপু, জিনিসটা নটবরের কাছে এসেছিল, কিনে নিলাম। কত মূল্যবান জিনিস বলো। তারাপদ মাথা নাড়ল। কিকিরা যা কিনে এনে জড়ো করেন সবই যে মহামূল্যবান, এটা স্বীকার করে নেওয়াই ভালো। পাথুরে ঘাটার কোন যদুমল্লিক যে কলকিটিতে দম মেরে নিয়ে টপ্পা গাইতেন, সেই বাঁধানো কলকেটিও যে অতি মূল্যবান, কিকিরার কাছে তাও স্বীকার করে নিতে হবে, নয়তো বিপদ। কিকিরা এবার উঠলেন, জল খেয়ে আসি, বসো। চায়ের কথা বলে দিই বগলাকে। তা কি খাবে চায়ের সঙ্গে? বার্মিজ অমলেট খাও, চট করে হয়ে যাবে। তারাপদ মুখ টিপে হাসল, বলল, যা হোক হলেই হলো। আপনার এখানে এত রকমের খাবার খেয়েছি যে চাঁদু বলে ওই কুকিংয়ের ব্যাপারেও আপনি অরিজিনাল। তা কোথায় সেই স্যান্ডেলউড? না, পরে বলছি, আপনি জল খেয়ে আসুন। কিকিরা আর দাঁড়ালেন না, ঘর ছেড়ে চলে গেলেন। কিকিরা চলে যাবার পর তারাপদ অন্যমনস্কভাবে ঘরের চারদিক দেখতে লাগল। মানুষটির সঙ্গে এই ঘরটির অদ্ভুত মিল। বিচিত্র ছাঁটের আর বেয়ারা রংচংওয়ালা এক আলখাপ্পা পড়া কিকিরাকে বাড়িতে যেমনটি দেখায়, এই ঘরটিও সেই রকম অদ্ভুত দর্শন। এই ঘরে কি নেই? কিকিরার সিংহাসন মার্কা চেয়ার ছাড়াও যত্রতত্র বিচিত্র সব জিনিস ছড়ানো। পুরনো দেওয়াল ঘড়ি, চিনেমাটির জার, বড় বড় পুতুল, কালো ভুতুরে আলখাল্লা, চোঙাওয়ালা সেকালে গ্রামাফোন, ম্যাজিকোলার আইবল, ফিতে জড়ানো ধনুক, পাদ্রি সাহেবের টুপি, ম্যাজিক ছাতা আর তলোয়ার, পায়রা ওড়ানো বাক্স, টিনের চোং, কোনটা নয়। তার সঙ্গে
1-2 মাস অন্তর জমানো ম্যাজিক মশাল, গাঁজার কলকে, বাহারি মোমদান এসব তো জমেই যাচ্ছে দিনের পর দিন। চন্দন ঠাট্টা করে বলে, কিকিরা, আপনার এই মিউজিয়ামটির নাম দিন ছানাবড়া ঘর। সত্যি এই দৃশ্য দেখলে চোখ ছানাবড়া হয়ে যায়। কিকিরা ফিরে এলেন। আজ তাঁর পরনে হাফ আলখাল্লা, মানে জামার হাতা দুটো কনুই পর্যন্ত লম্বা, কোমরের ঝুল হাঁটুতক, জামার রং নীল, মাথায় টুপি নেই, রুক্ষ বড় বড় চুল ঘাড় পর্যন্ত ছড়ানো, লম্বা নাক, বসা গাল, সরু থুতনি আর রোগা হাড় জিরজিরে কিকিরার চেহারার মধ্যে কিন্তু কি যেন একটা আকর্ষণ আছে। উনি মজাদার মানুষ, এটা বোঝা যায়। আবার নজর করলে ওর ভালো মানুষই স্বভাবটাও ধরা পড়ে। তারাপদরা অবশ্য জানে কিকিরার বুদ্ধির ধারে কাছেও তারা পৌঁছতে পারবে না। কিকিরা নিজের জায়গায় বসতে বসতে বললেন, স্যান্ডেলউডের খবর কি যেন বললে? ওই চাঁদু ওই হাসপাতালে ডিউটি দিচ্ছে। ওর এমনি খবর ভালো? হ্যাঁ, তবে বলছিল যে এবার না ট্রান্সফার করে দেয়, কোনো গ্রামে পাঠিয়ে দেবে। আগে দিক। তোমার খবর কি? এমনিতে ভালো, তবে আপনার কাছে একটা খবর নিয়ে এসেছি। কি খবর? তারাপদ পকেট থেকে কিছু একটা বার করতে করতে বলল, এই দেখাচ্ছি আপনাকে, তার আগে এই গৌরচন্দ্রিকাটা সেরে নিই। বলো। আমাদের অফিসে না জগন্নাথ দত্ত বলে একজন আছে, আমার চেয়ে বয়সে খানিকটা বড়। আমরা বলি যোগুদা। তো যোগুদরা থাকে ওই বিডন পার্কের দিকে, মানে সেকালে পুরনো কলকাতা পাড়ার এক গলিতে, পৈতৃক বাড়ি, 7 শরিক। তো যোগুদা মানুষটি খুব ভালো, মাটির মানুষ, কিন্তু যোগুদা না কত রোগ আছে অদ্ভুত। কাছে গিয়ে আচমকা গায়ে হাত দিলে বা জোরে ডাকলে ভূত দেখার মতন চমকে ওঠে, সারা গায়ে কাঁটা দিয়ে যায়, কেমন তোতলাতে শুরু করে, কথা বলতে পারে না অনেকক্ষণ। তো আমরা ঠাট্টা করে যোগুদার নাম দিয়েছি নার্ভাস সিস্টেম, মানে ওর নার্ভাস সিস্টেমে না গোলমাল আছে। কথার মাঝখানে চা নিয়ে এলো বগলা। বগলার সঙ্গে আগেই বাড়িতে পা দিতে না দিতেই তারাপদর কথাবার্তা হয়ে গিয়েছে। তারাপদ বলেছিল, এই বগলাদা, আমার না পেটে আগুন জ্বলছে, আমাকে তুমি এই লুচি আর বেগুন ভাজা খাওয়াবে? কিকিরার ওইসব মুলতানি আলুর দম, খানদানি কচুরি, কিশমিশের পাকৌড়া আমায় খাওয়াবে না। আমার পেটের নাড়ি ভুঁড়ি আমারই, বুঝলে তো, ও কিকিরার নয়। প্লিজ বগলাদা, সেরে লুচি আর বেগুন ভাজা। হ্যাঁ, কিকিরাকে কিছু বলো না, উনি যখন জানবেন তখন জানবেন, জানলেও তো আর গলা কাটতে পারবেন না। তারাপদর কথা মতনই বগলা লুচি বেগুন ভাজা নিয়ে এসেছে। অবশ্য কিকিরা খানিকটা আগেই সেটা ধরতে পেরেছেন। বগলাকে বার্মিজ অমলেট বানাবার পরামর্শ দিতে গিয়ে দেখেন সে লুচির ময়দা মেখে নিয়েছে। বগলার সঙ্গে তারাপদর চোকাচুকি হলো, মুখ টিপে হাসল বগলা। তারাপদ একবার কিকিরার দিকে চোরের মতন তাকিয়ে অপরাধীর ভঙ্গিতে হাসল একটু। খাওয়া শুরু করার আগেই তারাপদ একটা ইনল্যান্ড লেটার কার্ড এগিয়ে দিল কিকিরাকে। কিকিরা বললেন, কি আছে এতে? পড়ে দেখুন। পড়ছি, আগে মুখে শুনি। তারাপদ লুচি মুখে দিল, চিবোতে চিবোতে বলল, ক্লিং রিং হেং। ইনল্যান্ড চিঠিটা দেখতে দেখতে কিকিরা বললেন, মানে? বলে চোখ তুলে তারাপদর দিকে তাকালেন। হিং টিং ছট। তারাপদ বলল, আপনি চিঠিটা মন দিয়ে পড়ুন না, আমি ততক্ষণ একটু ইট করে নি। ভেরি ভেরি হাংরি স্যার। কিকিরা
চিঠি পড়তে লাগলেন। তারাপদ সত্যি খিদে পেয়েছিল খুব। খেতে খেতে কিকিরার চোখ মুখ দেখছিল। কিকিরা চিঠি পড়তে পড়তে এতই অবাক হচ্ছিলেন যে তাঁর চোখের পলক পড়ছিল না, মুখ হাঁ হয়ে যাচ্ছিল। বারদুই চিঠিটা পড়ে কিকিরা তারাপদর দিকে তাকালেন। এই কি ব্যাপার হে? এই শুদ্ধানন্দ প্রেতসিদ্ধ কল্পবৃক্ষ, এটি কি? কল্পবৃক্ষ তার বিসর্গটি বেশ জোরের সঙ্গে মজার গলায় উচ্চারণ করলেন। তারপর ঠাট্টা করে বললেন, হ্যাঁ, এ যে তোমার সংস্কৃত ট্রি। খানিকটা খাওয়ার পর তারাপদর আর তাড়া ছিল না। জলও খেয়েছে আধ গ্লাস মতন। তা কিকিরার কথা হেসে ফেলল। তারপর ধীরে সুস্থে খেতে লাগলো। বলল, খেয়ে আমি কেমন করে জানবো স্যার? উনি নিজেই তো বলেছেন প্রেতসিদ্ধ এবং কল্পবৃক্ষ। কিকিরা বললেন, তা তো দেখছি। উনি আবার বিশুদ্ধ প্রেতসিদ্ধ, মানে দাগ মারা খাঁটি প্রেত সিদ্ধ পুরুষ, ভেজাল নয়। হ্যাঁ, এরকম মহাত্মা ব্যক্তি তো আগে আমি দেখিনি তারাপদ। ক্লিং রিং হিং, বাহ! এই যে ভূতের হাতে বেল রিঙ্গিং, এ ছন্দ আছে হে। হ্যাঁ, বাজ্য ভালো। ক্লিং রিং হিং। তারাপদ বলল, চিঠিটা স্যার আমি ওই যোগুদার কাছ থেকে না কেড়ে কুড়ে নিয়ে এলাম। বললাম, আমাকে দাও, আমি একজনকে জানি যিনি ভূত প্রেতের ব্যাপারে মাস্টার, A to Z পর্যন্ত জানেন ভূত প্রেতদের। ওর কাছে ভূত প্রেতদের ডিরেক্টরি আছে, খুঁজে বার করে নেবেন নামধাম। বলে তারাপদ হাসতে লাগলো। ঠিক ঠিক বলিনি স্যার? কিকিরা বললেন, দাঁড়াও, আরো একবার পড়ি চিঠিটা, তুমিও শোনো। কিকিরা চিঠি পড়তে শুরু করলেন। ক্লিং রিং হিং, কাঁঠালতলা গলি, টেগর ক্যাসল স্ট্রিট, কলিকাতা, 29 অগ্রহায়ণ 1395। মহাশয়, আমাদের পরমারাধ্য গুরু প্রেতসিদ্ধ কল্পবৃক্ষ শুদ্ধানন্দজির আশীর্বাদ জানিবেন। তাহার নির্দেশ অনুযায়ী এই পত্র লিখিতেছি। গত 20 অগ্রহায়ণ রাত্রিকালে গুরু শ্রদ্ধানন্দজি যখন সূক্ষ্ম শরীরে আত্মালোকে বিচরণ করিতেছিলেন, তখন আপনার পরমারাধ্যা পরলোকবাসী মাতৃদেবী সুরমা দেবীর সহিত তাহার সাক্ষাৎ ও কথোপকথন হয়। আপনার দুর্দশা বিষয়ে মাতৃদেবী সবিশেষ অবগত আছেন। তাহার ব্যাকুলতারও অবধি নাই। আপনি যে আর্থিক ও মানসিক কষ্ট ভোগ করিতেছেন, তাহাতেও তিনি অতীব কাতর। আপনার ভগ্নীর বিবাহ অবশ্যই হইবে, অর্থ ও অলঙ্কারের জন্য আটকাইবে না। আপনার মাতৃদেবী তাহার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অলঙ্কারগুলি গোপনে এমন স্থানে গচ্ছিত রাখিয়াছেন, যাহা আপনারা কেহই জানেন না। আকস্মিক মৃত্যু হেতু তিনিও আপনাকে কিছু জানাইয়া যাইতে পারেন নাই। এক্ষণে জানাইতে চান। প্রত্যক্ষভাবে আপনাকে জানানো সম্ভব নয়, যেহেতু তিনি সূক্ষ্মাতিসূক্ষ্ম রূপে আত্মালোকে বিচরণ করিতেছেন, আর আপনি মর্তলোকে। যাহাই হোক, প্রেতসিদ্ধ শুদ্ধানন্দজি মারফত নিজ পুত্র কন্যার সুখ শান্তির জন্য তিনি গোপন বিষয়টি জানাইতে ইচ্ছুক। তিনি যে কি পরিমাণ ধনরত্ন রাখিয়াছেন আপনি জানেন না। এ বিষয়ে আপনি যত শীঘ্র সম্ভব শুদ্ধানন্দজির সহিত সাক্ষাৎ ও যোগাযোগ করুন। আমাদের পরমারাধ্য গুরু
শুদ্ধানন্দজি 11 তন্ত্রমন্ত্র সাধনায় সিদ্ধ, মাত্র 14 বৎসর বয়সে গৃহত্যাগ করিয়া ইষ্টগুরু অন্বেষণ করিয়াছেন। পাহাড় পর্বত, নদী, সমুদ্র, জনপদ, শ্মশান এই দেশের কোথায় না ভ্রমণ করিয়াছেন। কত মহাসাধকের সংস্পর্শেই না আসিয়াছেন। দুঃখীর দুঃখ মোচন, দুর্গত জনের দুর্গতি দূর করাই তাহার একমাত্র ব্রত। আপনি অবিলম্বে শুদ্ধানন্দজির সহিত সাক্ষাৎ করুন, উদ্বেগ দুশ্চিন্তা দূর হইবে। আসিবার পূর্বে পত্র দিবেন, গুরুজির আশীর্বাদ লইবেন। ইতি নিবেদক কৃষ্ণমূর্তি। পুনশ্চ পত্রটি সঙ্গে আনিবেন। পত্র বিষয়ে গোপনতা অবলম্বন না করিলে আপনার শত্রুজন হইতে ক্ষতির আশঙ্কা। চিঠি পড়া শেষ হল। কিকিরা যেন হাঁফ ছাড়লেন। তারাপদ চা খেতে শুরু করেছিল। লুচি খাওয়ার পর্ব শেষ। কিকিরাও চায়ের কাপ টেনে নিলেন। বললেন, হাতের লেখাটি বেশ, ছাপার হরফ যেন। হ্যাঁ, মুক্তাক্ষর। কিন্তু কিকিরা, এই চিঠি থেকে কি আন্দাজ হচ্ছে আপনার? কি আন্দাজ করতে বলছো? বা, আপনি হলেন কিকিরা দি গ্রেট। ভুজঙ্গ কাপালিকের ভুতুড়ে খেলা আপনি ধরতে পেরেছিলেন, আর এ তো কোন শুদ্ধানন্দ। আপনার কাছে ছেলে মানুষ, স্যার। কিকিরা চা খেতে খেতে বললেন, তোমার অফিসের বন্ধুর নাম যেন কি বললে? জগন্নাথ দত্ত। আমরা যোগুদা বলি। মা নেই? না, মা মারা গিয়েছে বছর খানেকের ওপর। বাবা অনেক আগেই। বোন আছে? আগে হ্যাঁ, ওই একটিমাত্র বোন। যোগুদার নিজের কোনো ভাই নেই, বোনই সব। বোনের বিয়ে? কথাবার্তা হয় মাঝে মাঝে, এগোতে পারে না। মানে বিয়ে দেবার ক্ষমতা যোগুদার নেই। যা মাইনে পায় ও 2 ভাই বোনের চলে যায় কোনো রকমে। মানে আমারই মতন অবস্থা কিকিরা। আমি তো তবু ঝাড়া হাত পা, একা মানুষ। কিকিরা হাত বাড়িয়ে চিঠিটা রেখে দিলেন, দিয়ে চুরুটের খাপ টেনে নিলেন। কি তুমি বলছিলে তখন? 7 শরিকের বাড়ি? হ্যাঁ, আগে হ্যাঁ, ওই কলকাতায় সেকেলে বনেদি পরিবার। একটা বাড়ি আছে 3-4 পুরুষের। তো সে বাড়ির চেহারা দেখলে মনে হবে মাথার ওপরে বাড়ি ওই বড় বড়। কথাটা আর তারাপদকে শেষ করতে দিলেন না। কিকিরা বললেন, বুঝেছি। ইট বার করা, ভাঙা অশ্বত্থ গাছের ডালপালা গজিয়েছে ভাঙা ফাটা দেওয়ালে। গঙ্গা জলের ফাটাফুটো ট্যাঙ্ক, গিরগিটি, টিকটিকির আড়ত, এই তো? ইয়েস স্যার। কজন শরিক? মুখে বলি 7 শরিক, তা যোগুদা বলে 4 শরিক। শরিকরা তোমার যোগুদারি আত্মীয় তো? হ্যাঁ, ওই খুড়তুতোর খুড়তুতো, জ্যাঠতুতোর জ্যাঠতুতো। ভেরি কমপ্লিকেটেড স্যার। জগন্নাথের সঙ্গে সম্পর্ক নিশ্চয়ই ভালো নয়? কেমন করে হবে? যে যার নিজেকে নিয়েই তো ব্যস্ত স্যার। অভাবী সকলেই। তাদেরও ঘাড়ে বড় বড় সংসার। ওর মধ্যে 2-1 অবশ্য ধরিবাজও আছে। বুঝেছি। কিছুক্ষণ চুপচাপ কিকিরা একটা চুরুট ধরালেন, আঙুলের মতন সরু, লম্বায় ছোট। তারাপদ বলল, ব্যাপারটা পুরো চিটিংবাজি নয় কি? তার বলতে, তবে দেখতে হবে এই প্রেত সিদ্ধ কল্পবৃক্ষ শুদ্ধানন্দটিকে। কি তার মতলব?
কে তাকে বলেছে জগন্নাথের মা মারা যাবার আগে বেশ কিছু গয়নাগাটি ধনরত্ন লুকিয়ে রেখে গিয়েছেন? আমিও তো তাই বলি। এমন কে আছে যে এই কাজ করবে? কেনই বা করবে? কিসের স্বার্থ তার? নাকি যোগুদার সঙ্গে কেউ তামাশা করছে? কিকিরা চোখ বুজে কিছুক্ষণ চুরুট ফুঁকলেন, তারপর বললেন, তোমার যোগুদা কি বলছে? তামাশা? তারাপদ মাথা নাড়ল, বলল, যোগুদা ভীষণই ভালো, নিরীহ, ভীতু। যে যা বলে যোগুদা বিশ্বাসও করে নেয়। আমি কথা বলেছি যোগুদার সঙ্গে, দেখলাম যে মায়ের কথাটা না সে বিশ্বাস করে নিয়েছে। কিকিরা বললেন, কোন কথাটা? মায়ের সঙ্গে শুদ্ধানন্দের দেখা হওয়া, না গয়নাগাটি লুকিয়ে রাখা? ওই দুটোই। বলে তারাপদ চায়ের কাপ সরিয়ে রাখল, ঢেকুর তুলল বড় করে, বলল, যোগুদা খুবই মাতৃভক্ত। বাবা মারা গিয়েছেন বছর 8-9 আগে। তখন যোগুদার বয়স কম। মাতার ওপর মা ছাড়া আর কেউ ছিলেন না, বোনও ছোট। কত কষ্ট সহ্য করে মা তাদের মানুষ করেছেন। যোগুদা বলে, মা না থাকলে ওরা ভেসে যেত। শক্ত হাতে মা হাল ধরেছিলেন বলে ওরা বেঁচে গিয়েছে। কিকিরা অন্যমনস্কভাবে বললেন, বেশ তো, না হয় হলো, কিন্তু মা যে যথেষ্ট সোনা দানা লুকিয়ে রেখে গিয়েছেন, এ কথা কেমন করে বিশ্বাস করছে তোমার যোগুদা? তারাপদ বলল, হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম। যোগুদা বলল, ব্যাপারটা অসম্ভব না। মা ছিলেন হিসেবি, বুদ্ধিমতী, বিচক্ষণ, ভবিষ্যতের কথা সবসময় ভাবতেন, বিশেষ করে বোনের কথা। তাছাড়া সেকেলের বনেদি বাড়ির বউ, যোগুদার দাদামশাই দিদিমাও এক সময়ের পয়সাওয়ালা লোক। নিজের মায়ের কাছ থেকে যোগুদার মা নিশ্চয়ই অনেক কিছু পেয়েছিলেন। যোগুদারা ছেলেবেলায় মায়ের গয়নাগাটি দেখেছে। না হয় দেখল, কিন্তু তারাপদ, যোগুদার মা সব সোনাদানা লুকিয়ে রাখবেন কেন? তারাপদ বলল, বাড়ির অন্যদের ভয়ে। যোগুদার যেসব জ্ঞাতিরা ও বাড়িতে থাকে তাদের 2-1 না পয়লা নম্বরের শয়তান, চোর, গুন্ডা, বদমাস। ওদের ভয়েই মা সোনাদানা লুকোতে পারেন। কিকিরাও চা শেষ করে চায়ের কাপ সরিয়ে রাখলেন। নিজের মনেই কিছু ভাবছিলেন। ঘর বেশ অন্ধকার হয়ে এসেছে। শীত এখনো পড়েনি, তবে এই সন্ধ্যের মুখে গা শিরশিরে ভাব হয়। উঠলেন কিকিরা, বাতি জ্বালিয়ে দিলেন ঘরের। তাহলে? কিকিরা বললেন হঠাৎ। তারাপদ বলল, আপনি বলুন। তুমি বলছো এই প্রেত সিদ্ধ শুদ্ধানন্দ মহারাজকে একবার দেখা দরকার, তাই না? রাইট স্যার। তোমার যোগুদা কি মহারাজের কাছে গিয়েছে? না, তার যাওয়ার ইচ্ছে, ভয়ে যেতে পারছে না। চিঠিটা কতদিন হলো পেয়েছে ও? 5 দিন। কাকে কাকে দেখিয়েছে? আমাকে আর ওই ঘোষালদাকে। ঘোষালদা লোকটিকে? আমাদের সিনিয়র, ওই যোগুদার খুব বন্ধু। তো চিঠি দেখে কি বলল ঘোষাল? বলল, বাজে ব্যাপার, ফালতু। যোগুদার সঙ্গে কেউ মজা করেছে, কিন্তু ভীতু মানুষ যোগুদা, ভয় দেখিয়ে তামাশা করেছে। কিকিরা নিজের জায়গায় এসে বসলেন, মাথার চুল ঘাঁটলেন, বললেন, তা তোমার যোগুদাকে নিয়ে এলে না কেন? আনতাম, তো ভাবলাম আপনাকে না বলে আনাটা কি ভালো হবে? তাছাড়া যোগুদাকে বুঝিয়ে শুনিয়ে তো আনতে হবে। বললেই যে যোগুদা আসবে মনে হয় না, ধরে আনতে হবে।
কিকিরা বললেন, তবে তাই নিয়ে এসো, কথাটা বলে দেখি। ভালো কথা। চন্দনকে কিছু বলেছ? না, সময় পেলাম না, কাল পরশু বলবো। ঠিক আছে, আপাতত তুমি তোমার যোগুদাকে ম্যানেজ করো, করে এখানে নিয়ে এসো। দেখি, কথা বলে দেখি, তারপর একটা কিছু করা যাবে। দ্বিতীয় পরিচ্ছেদ। দিন তিনেক আর দেখা নেই তারাপদর। 4 দিনের দিন সন্ধ্যের মুখে তারাপদ হাজির, সঙ্গে চন্দন আর নতুন একটি ছেলে। পরিচয় করিয়ে দেওয়ার আগেই কিকিরা বুঝে নিলেন ছেলেটি জগন্নাথ। ঘরে পা দিয়েই তারাপদ বলল, কিকিরা স্যার, আপনার স্যান্ডেলউডকে ধরে এনেছি, আর এই আমাদের যোগুদা। কিকিরা হাসি মুখে বললেন, হ্যাঁ হ্যাঁ, এসো, বসো হে জগন্নাথ বাবু, বসো, বলে চন্দনের দিকে তাকালেন। কিসের এমন ডিউটি তোমার স্যান্ডেলউড? আজ মাসখানেক বেপাত্তা হয়ে রয়েছ। চন্দন বলল, আর বলবেন না, হাসপাতালে গন্ডগোল, অর্ধেক লোক ছুটিতে, খেটে খেটে মরছি। তারপর শুনছি জানুয়ারিতে নাকি আমাকে বাইরে ট্রান্সফার করে দেবে। কোথায় দেবে কে জানে, অজ গাঁ গ্রামে ঠেলে দেবে। আমার মন মেজাজ বড় খারাপ। কিকিরা বললেন, জানুয়ারি? আরে তার এখন মাস 2 দেরি। আরে এখন থেকে মেজাজ খারাপ করছো কেন? এখন সবই নভেম্বরের গোড়া। চন্দন বলল, আপনার আর কি, ভিলেজ ডাক্তারি ঝক্কি তো জানেন না, হাসপাতালের দরজায় বডি ফেলে দিয়ে পালায়, ডেঞ্জারাস। তারাপদ রগর করে বলল, হ্যাঁ, তো তোর বডিও একদিন ফেলে দেবে চাঁদু। তুই বরং না চাকরি ছেড়ে দে, দিয়ে নফরকুণ্ডু লেনে পিপি শুরু কর। কিকিরা বললেন, পিপিটা কি? প্রাইভেট প্র্যাকটিস, বলে হাসতে লাগলো তারাপদ। হাসতে হাসতে বলল, খুব কম খরচে বসে যেতে পারবি, একটা টেবিল, 2-3টে চেয়ার, বেঞ্চি একটা, ব্যাস। আর তোর লাগবে নাম ছাপানো প্যাড, একটা স্টেথো, সেটা তোর আছে। কত কম খরচে ব্যবসা বল। কিকিরা চন্দন দুজনেই হেসে উঠলেন। জগন্নাথ হাসল না, সে একে নতুন লোক, তাই কিকিরার চেহারা, পোশাক, এই অদ্ভুত ঘরটি দেখে কেমন যেন হতভম্ব হয়ে গেছিল। তারাপদ তাকে ভুলিয়ে ভালিয়ে কোথায় ধরে এনেছে। কিকিরাকে দেখলে তো সার্কাসের জীব মনে হয়, আর এই ঘরটা যেন চিতপুরের থিয়েটারের সাজ ভাড়া দেওয়া কোনো দোকান টোকান। জগন্নাথ রীতিমতো হতাশ হয়ে পড়ছিল। তারাপদ অবশ্য আগেই বলে দিয়েছিল, যোগুদা, তোমাকে না যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে কিন্তু ভড়কে যাবে না। মানে আমাদের কিকিরা রহস্যময় পুরুষ, মিস্টিরিয়াস ক্যারেক্টার, কিকিরা দি গ্রেট, কিকিরা দি ওয়ান্ডার। ওর বাইরের স্টাইল দেখে ভেতরের ব্যাপার বুঝবে না। বাইরে উনি সার্কাসের ক্লাউন, ভেতরে হুডিনি, ম্যাজিশিয়ান হুডিনির নাম শুনেছ তো? কিকিরা হলেন হুডিনি প্লাস শার্লক হোমস। জগন্নাথের মনে হলো তারাপদ বাজে কথা বলেছে। কিকিরার ওপর ভরসা করা মানে পুরোপুরি ডুবে যাওয়া। তারাপদ জগন্নাথের মুখ দেখে বুঝতে পারছিল যোগুদা বেশ হতাশ। কিকিরার দিকে তাকালো সে, বলল, কিকিরা স্যার, যোগুদার সঙ্গে আপনি কথা বলুন। যোগুদা ভাবছে এ কোথায় তাকে নিয়ে এলুম, ঘাবড়ে গিয়েছে বেচারি। কিকিরা জগন্নাথের দিকে তাকালেন, বললেন, আগে কথা না চা? চা আসছে, ওই পগলাকে বলে এসেছি। কিকিরা বললেন, ভালো করেছ। তা জগন্নাথ বাবু, আপনি কি প্রেতসিদ্ধ কল্পবৃক্ষর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন? মজার ঢঙেই বললেন কিকিরা।
জগন্নাথ থতমত খেয়ে গেল। কিকিরার দিকে অবাক চোখে তাকিয়ে থাকল, কথা বলতে পারল না। তারাপদ অবাক হয়ে বলল, কিকিরা, হাউ স্ট্রেঞ্জ! আপনি কেমন করে জানলেন? কিকিরা হেসে বললেন, ভৌতিক উপায়ে আমি স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করেছিলাম। 2 দিন চেষ্টা করে লাইন পেলাম। মানে কলকাতার টেলিফোনের মতো ওদের লাইনেও গোলমাল, জট পাকিয়ে আছে। আমাদের যেমন বর্ষা, ওদের তেমন শীত। বেশি কুয়াশা হলেই লাইন নষ্ট, বারবার রং নাম্বার বলে কিকিরা হাসতে লাগলেন। তারাপদরাও হেসে ফেলল। শেষে তারাপদ বলল, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। যোগুদা শুদ্ধানন্দ প্রেতসিদ্ধর সঙ্গে দেখা করতে গিয়েছিল। কবে? তারাপদ জগন্নাথের দিকে তাকালো, মানে সে যোগুদাকে জবাবটা দিতে বলল। জগন্নাথ খানিকক্ষণ চুপ করে থেকে নিচু গলায় বলল, গত পরশু দেখা হলো প্রেতসিদ্ধর সঙ্গে। আমি বাড়িটার মধ্যে ঢুকিনি, ঢুকতে ভয় হলো, বাইরে থেকে দেখে এলাম। বাইরে থেকে? কি দেখলে? গলির নাম কাঁঠালতলা নয়, লোকে বলে কাঁঠালতলা। গলির মুখে বিরাট এক কাঁঠাল গাছ, কতকালের গাছ কে জানে। সরু গলি, বাইলেনের মতন। ইট বাঁধানো গলির একদিকে কোনো বড় গুদম টুদম হবে, কিসের জানি না। পাঁচিল তোলা রয়েছে, মাথায় পুরনো টিনের ছাউনি। লঙ্কার ঝাঁঝ নাকে আসছিল। বোধহয় মশলাপাতি থাকে ওখানে, মশলা গুদম। বাঁদিকে গুদম, ডান দিকে ওই ভাঙাচোরা কয়েকটা বাড়ি, অনেক পুরনো। ওখানে কারা থাকে জানি না, জনা কতক মুটে মজুর ঠেলাওয়ালা দেখলাম। গলির শেষে একটা পোড়ো বাগান বাড়ির মতন বাড়ি, সামনের দিকে ঝোপঝাড় আগাছা, ভেতর একটা বাড়ি, কমসে কম 100 বছরের হবে। কিকিরা বললেন, তো তুমি বাড়ির কাছে গিয়েছিলে? মাথা নেড়ে জগন্নাথ বলল, খুব কাছে যাইনি, যেতে ভয় করছিল। ভয় করছিল? কিছু দেখলে ওখানে? আগে দেখেছি। কি দেখলে? 2-3 জনকে দেখলাম বাড়িটার মধ্যে ঢুকছে একসঙ্গে। প্রথমে ঢুকলো 2 জন, খানিকটা পরে 1 জন। সাজ পোশাক কেমন? বয়স কত হবে আন্দাজে? বাঙালি না অন্য কিছু? জগন্নাথ বলল, 3 জনেই বাঙালি বলে মনে হলো না, অবাঙালিও রয়েছে। বয়স কম নয়, আমার চেয়ে বড়। একজনের তো মাথার চুলই সাদা সাদা লাগলো। সন্ধে হয়ে গিয়েছিল, জ্যোৎস্নাও ফুটেছিল, তবু আমি ভালো করে দেখতে পাইনি। আমার ভয়ও করছিল। আমি যেখানে লুকিয়ে দাঁড়িয়েছিলাম সেখানটায় বোধহয় আগে দারোয়ানের ঘর ছিল, এখন সব ভাঙাচোরা, চারদিকে কুলঝোপ। কিকিরা বললেন, কতক্ষণ ছিলে তুমি? বড়জোর 1/2 ঘন্টা। আর কিছু দেখোনি? আগে আর একটা জিনিস দেখেছি। একটা লোক বড় প্লাস্টিকের বস্তার মধ্যে কাকে যেন পুড়ে কাঁধে করে বাড়ির মধ্যে ঢুকে গেল। চন্দন আর তারাপদ চোখ চাওয়াচাই করল। কিকিরাও যেন অবাক হলেন। তারাপদ কিকিরাকে বলল, যোগুদা আমাকে বলেছে স্যার। আমার মনে হয় যোগুদা ভুল দেখেছে। আজকাল কত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আপনি দেখেছেন। যোগুদা বলছে বাড়িটার কাছাকাছি কোনো আলোও জ্বলছিল না। ব্যাপারটা চোখের ভুল। কথার মধ্যে বাধা দিয়ে জগন্নাথ বলল, চোখের ভুল নয়, আমি দেখেছি। অন্ধকার হয়ে এলেও এখন শুক্লপক্ষ, চাঁদের আলো ছিল। গতকাল পূর্ণিমা গিয়েছে। কিকিরা বললেন, প্লাস্টিকের ব্যাগে লোক ঢোকে কেমন করে? জগন্নাথ বলল, বড় ব্যাগ। মুড়িওয়ালারা যেমন প্লাস্টিকের ব্যাগ মাথায় নিয়ে মুড়ি বিক্রি করতে যায়, সেই রকম। ব্যাগের মধ্যে মানুষ ছিল তুমি বুঝলে কেমন করে?
দেখলাম। ভুল দেখনি? কি জানি, আমার চোখে তো মানুষই মনে হলো। চন্দন এতক্ষণ চুপচাপ ছিল, এবারে বলল, একজন মানুষের ওজন কত হতে পারে? রোগাসোগা হলেও মিনিমাম 40-45 কেজির মতন। সাবালকের কথা বলছি, বাচ্চা কাচ্চা হলে অন্য কথা। তো একজন সাবালক মানুষকে কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া সোজা কথা? জগন্নাথ বলল, বাহ, ঘাড়ে পিঠে করে আমরা মানুষ বই না? আগের দিনে কলকাতার বাবুরা ঝাঁকা মুঠের মাথায় চেপে অফিস কাছারি যেত। চন্দন হেসে ফেলে বলল, সেই মুঠে সেই বাবু এখন আর নেই জগন্নাথবাবু। অবশ্য হ্যাঁ, ঘাড়ে পিঠে আমরা মানুষ বই কি এখনো, তবে তার প্রসেস আলাদা। কিকিরা বললেন, তুমি কি ঠিকই দেখেছ জগন্নাথ? আমার তাই মনে হয়। কিকিরা কথা ঘুরিয়ে নিলেন, বললেন, তো তুমি তারপরই চলে এসেছ? হ্যাঁ, আমার এমনিতেই ভয় করছিল, তার উপর লোকজন ঢুকছে, প্লাস্টিকের ব্যাগে ভরা মানুষ, এই সব দেখে আমি পালিয়ে এলাম। তারাপদ বলল, কিকিরা স্যার, মানে যোগুদা এমনিতেই ভীতু মানুষ, নার্ভাস, নিরীহ। যোগুদা যে কেমন করে ওখানে গিয়েছিল, কোন সাহসে, তাই আমি বুঝতে পারছি না। না। জগন্নাথ কোনো জবাব দিল না। এমন সময় চা নিয়ে এলো বগলা। গোল বড় ট্রে করে চা এনেছে। চায়ের সঙ্গে ডাল পুরি, আলুর দম, একটা করে ডবল সোনপাপড়ি। কিকিরা বললেন, নাও হে তোমরা, হাত লাগাও। এ ডালপুরি হাউসমেড নয়, গণেশের দোকানের, ভালোই করে, খাও। নিজে কিকিরা কিছু নিলেন না, শুধু চায়ের কাপটি তুলে নিলেন। চন্দন খাবারের দিকে হাত বাড়ালো, বলল, এই গরম আছে রে তারাপদ, নিয়ে নে। আপনি নিয়ে নিন জগন্নাথবাবু। ওরা খাওয়া শুরু করল। কিকিরা জগন্নাথকে লক্ষ্য করতে লাগলেন। আধময়লা রং জগন্নাথের, মাথায় মাঝারি, সামান্য গোলগাল চেহারা, মাথায় চুল কম। মুখটি দেখলেই বোঝা যায় ছেলেটি নিরীহ ধরনের। গোল গোল চোখ, মোটা নাক, ছোট কপাল। কত আর বয়স হবে, বড় জোর 29-30। কিকিরা জগন্নাথকে বললেন, এবারে একটা কথা বলো তো। তাকিয়ে থাকলো জগন্নাথ। তুমি যে ওই প্রেত সিদ্ধ কল্প বৃক্ষটির কাছে গিয়েছিলে, কেন গিয়েছিলে? জগন্নাথ চুপ, যেন তার মুখে কোনো জবাব জুটছে না। ইতস্তত করতে লাগলো, চোখ নিচু করল। কিকিরা নিজেই বললেন, তুমি ওই প্রেত সিদ্ধর চিঠির কথা বিশ্বাস করো। জগন্নাথ চোখ তুলে তারাপদর দিকে তাকালো, চন্দনকেও দেখল। কি বলবে বুঝতে পারছিল না, বোধহয় তার সংকোচও হচ্ছিল। শেষে ভাঙা ভাঙা ভাবে সামান্য আড়ষ্ট হয়ে বলল, দেখতে গেছিলাম। কেন? মনে হলো। তোমার মনে হলো ওই লোকটার কথা যদি সত্যি হয়, তাই না? জগন্নাথ আবার চোখ নিচু করল। অল্প সময় চুপ করে থেকে বলল, আজ্ঞে হ্যাঁ। আপনি আমাদের বাড়ির কথা কিছু জানেন না। আমার বাবা একজন জুয়েলার ছিলেন। অবস্থা পড়ে যাওয়ার পর তিনি নিজে আর তেমন ব্যবসাপত্র করতে পারতেন না। কলকাতার কয়েকটা বড় বড় জুয়েলারের দোকানে আসা যাওয়া করতেন। তাদের পাথর টাথর পরখ করে দিতেন। নিজে কোনো অর্ডার পেলে দোকান থেকে কিনিয়ে দিতেন। তার একটা কমিশন থাকত। কথা বলতে বলতে হঠাৎ চুপ করে গেল জগন্নাথ, যেন বাবার কথা ভাবছিল। খানিকটা উদাস বিষণ্ণ হয়ে থাকলো অল্পক্ষণ, পরে আবার বলল যে, আমার বাবা অদ্ভুতভাবে মারা যান। একদিন বর্ষার সময় রাত করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তখন একটা মোটর সাইকেল এসে তাকে ধাক্কা মারে। বাবা হুমড়ি খেয়ে পড়ে যান রাস্তায়। তার কোমরের কাছে লেগেছিল। বাবাকে রাস্তায় পড়ে যেতে দেখে দুজন পাড়ার রিক্সাওয়ালা
হইচই করে ওঠে। মোটর সাইকেলওয়ালা পালিয়ে যায়। বাবাকে ওরা বাড়ি পৌঁছে দেয়, কিন্তু বাবার কোথায় যে লেগেছিল কে জানে। দিন তিনেকের মাথায় হাসপাতালে মারা যান। বাবা কম বয়সেই মারা গেলেন। কিকিরা জগন্নাথের বিষণ্ণ মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন। তারপর নরম গলায় বললেন, কি আর করবে, তোমার ভাগ্য। ওই তারাপদরও তো একই অবস্থা। ওকেও মা বাবা হারাতে হয়েছে কম বয়সেই। তারাপদ বলল, আমি যোগুদাকে বলেছি সব। উনি আর দুঃখ করে লাভ নেই। আমাদের মতন আরও কত ছেলে মেয়ে তো আছে। কিকিরা বললেন জগন্নাথকে, তোমার মা কতদিন হলো নেই? মা আজ 1.5 বছর হলো নেই। গত বছরের গোড়ার দিকে মা মারা যান। কি হয়েছিল? বুকে ব্যথা। আমি তখন অফিসে। খবর পেয়ে বাড়ি গিয়ে দেখি মা নেই। মাকে হাসপাতালে নিয়ে যাবারও সুযোগ হয়নি, আগেই মারা গিয়েছেন। হার্ট অ্যাটাক? হ্যাঁ, মায়ের হার্টের রোগ ছিল, তবে হঠাৎ এমন হবে কেউ ভাবেনি। চন্দন বলল, হার্টের রোগের ব্যাপারটা বড় ট্রেচারাস, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। কিকিরা চা শেষ করে চুরুটের খাপটা টেনে নিলেন। মাঝে মাঝে শখ করে চুরুট খান। বড় চুরুট পছন্দ করেন না। সরু সরু আঙুলের মতন 5-10টা চুরুট তাঁর সব সময় মজুদ থাকে। চুরুট ধরিয়ে কিকিরা জগন্নাথকে বললেন, এবার একটু অন্য কথা বলা যাক। আমার প্রথম কথা হলো, ওই প্রেত সিদ্ধ শুদ্ধানন্দ কল্প বৃক্ষটির কথা তুমি বিশ্বাস করছো কেন? জগন্নাথ মুখ তুলে তাকিয়ে থাকল, জবাব দিতে পারছিল না। শেষে বলল, পুরো বিশ্বাস করিনি তো। তো বিশ্বাস না করলে চিঠিটা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? জগন্নাথ মাথা চুলকোতে চুলকোতে বলল, ঠিক বিশ্বাস নয়, তবে এরকম তো হয় শুনেছি। কি শুনেছ? কি শুনেছে জগন্নাথ বলতে যেন লজ্জা পাচ্ছিল, কিংবা সঠিকভাবে জানে না বলে চট করে বলতে পারছিল না। ইতস্তত করে বলল, আমার এক পিসেমশাই সাহেব কোম্পানিতে হেড ক্যাশিয়ার ছিলেন। একবার ক্যাশ থেকে 1040 টাকা তছরূপ হয়। পিসেমশাইয়ের হাতে হাত করা পড়ার অবস্থা। পিসেমশাই তো লজ্জায় অপমানে ভয়ে আত্মহত্যাই করতে যাচ্ছিলেন। পিসিমাই তাঁকে বাঁচিয়ে দেন। পিসিমা আগেই মারা গিয়েছিলেন। তার আত্মা এসে পিসেমশাইকে বলে দেয় টাকাটা কে নিয়েছে, নিয়ে কোথায় রেখেছে। তারাপদ আর চন্দন হেসে উঠল। কিকিরা হাসলেন না। তারাপদদের হাসিতে জগন্নাথ ক্ষুণ্ণ হলো। বলল, বিশ্বাস না করলে আমি আর কি করব? তবে এরকম ঘটনা আমি আরও শুনেছি। আমাদের পাড়ার মথুর জ্যাঠা একবার বিশেষ দরকারে বাড়ির সিন্দুক থেকে দরকারি দলিলপত্র বার করেছিলেন। পরে সেই দলিলপত্র হারিয়ে যায়। ওই দলিল শেষ পর্যন্ত পাওয়া গেল মথুর জ্যাঠারই বইয়ের আলমারির নিচের তাকে, পুরনো পাঁজির আড়ালে। জ্যাঠার বাবার আত্মা এসে বলে গিয়েছিল, নয়তো ওই পুরনো দলিল আর সময় মতন খুঁজে পাওয়া যেত না। চন্দন এবার পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করল। তারাপদকে সিগারেট দিল। বলল, জগন্নাথবাবু, এসব হলো গল্প, আপনি এগুলো বিশ্বাস করেন? জগন্নাথ বলল, বিশ্বাস করতে ইচ্ছে করে না, তবু মনে হয় হতেও তো পারে। কোনটা সত্যি কোনটা মিথ্যে কেমন করে বলবো? এই তো সেদিন কাগজে পড়ছিলাম, একজন নামকরা বিজ্ঞানী যাচ্ছিলেন বিদেশে এক সেমিনারে। সকালে তার প্লেন। রাত্রে ঘুমের মধ্যে মাকে স্বপ্ন দেখলেন। মা বারণ করলেন ওই প্লেনে যেতে। ভদ্রলোকের মন খুঁতখুত করতে লাগলো। তিনি শেষ পর্যন্ত সকালের প্লেনে গেলেন না, দুপুরে দিল্লির প্লেনে ধরলেন। সকালের প্লেনটায় অদ্ভুতভাবে অ্যাক্সিডেন্ট হলো।
মারা গেল কত প্যাসেঞ্জার। এসব কেন হয় কে জানে, হয়। তারাপদ সিগারেট ধরিয়ে বলল, মানে কাকতালীয় ব্যাপার সব। কিকিরা কিছুক্ষণ কথা বলেননি। এবার বললেন জগন্নাথকে, হয় কি না হয় সেটা পরের কথা। তার আগে তুমি আমায় বলো তো, বোনের বিয়ে নিয়ে তুমি খুব চিন্তায় আছো, তাই না? জগন্নাথ মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, মা বেঁচে থাকতে কত খোঁজ খবর করতেন। মা তো মারা গেলেন, আমার আর কেউ নেই ওই বোনটি ছাড়া। ওর জন্য আমি না সারাদিন ভাবি, ওর বিয়ে হয়ে গেলে আমার দায়িত্ব চুকবে। কিকিরা বললেন, বিয়ের কি সব ঠিকঠাক হয়েছে? আগে না, কথাবার্তা এক একবার হয় আর এগোয় না। আমরা গরিব মানুষ। বাবা মারা যাবার পর মা আমাদের বড় কষ্ট করে মানুষ করেছিলেন। মা আর নেই। আমি যে কেমন করে ঝুমুর বিয়ে দেব কে জানে। কিছুক্ষণ আর কথা বলল না কেউ। শেষে কিকিরা বললেন, জগন্নাথ, একটা কথা বলো তো, তোমার এ কথা কেন মনে হচ্ছে যে তোমার মা তোমার বোনের বিয়ে থার জন্য কিংবা তোমাদের আপদ বিপদের জন্য কম হোক বেশি হোক কিছু সোনা দানা টাকা কোথাও লুকিয়ে রেখে দিয়ে গেছেন? জগন্নাথ বোকার মতন তাকিয়ে থাকল। কি বলবে বুঝতে পারছিল না। পরে বলল, আমার মনে হতো না। ওই চিঠিটা পেয়ে আমি প্রথমে বিশ্বাসও করিনি। ভেবেছিলাম কোনো বাজে লোক আমার সঙ্গে তামাশা করেছে, ওটা উড়ো চিঠি। পরে 5 রকম ভাবতে ভাবতে আমার মনে হলো, মা মাঝে মাঝে বলতেন ঝুমুর বিয়ের জন্য ভাবতে হবে না, একটা ব্যবস্থা মা করে রেখে গেছেন। কি ব্যবস্থা মা অবশ্য বলতেন না। কথাটা মনে হবার পর আমার কেমন। কথাটা আর শেষ করল না জগন্নাথ। কিকিরা ঘাড় নাড়তে নাড়তে বললেন, বুঝছি। তোমার মনে হচ্ছে হয়তো মা কোথাও কিছু রেখে গেছেন লুকিয়ে। আগে হ্যাঁ। কিকিরা তার মাথা লম্বা লম্বা চুল ঘাঁটতে ঘাঁটতে আচমকা বললেন, জগন্নাথ, তোমার বাবা না জুয়েলার ছিলেন, তো দামি পাথর টাথর পরখ করতে পারতেন? হ্যাঁ, বাবার খুব নামডাক ছিল। বাবা পাথর যাচাইয়ে এক্সপার্ট ছিলেন, দাম টামও ঠিক করতে পারতেন। হীরের ব্যাপারে বাবার চেয়ে বড় আর কেউ ছিল না। তোমার বাবা মোটর সাইকেলের ধাক্কায় ভীষণ জখম হন, মারাও যান। এইখানটায় যে গোলমাল লাগছে জগন্নাথ। উনি জখম হন না ওকে জখম করা হয়? একটু তো ভাবতে হয় হে। 2-1 দিন সময় দরকার নাকি হে চন্দন? চন্দন কোনো জবাব দিল না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org